দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া শনিবার ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আজ থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেসব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। নির্বাচনের আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে। আগামীকালই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাদের দাবি, আওয়ামী লীগের ভোট টানতে নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ, ধর্মীয় আস্থা এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতেই নতুন এই ধারা। ইসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের। ভালো নেই দেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান আর ইতিহাস সম্বলিত জাদুঘর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর যেন পরিত্যক্ত ভবন। ভেতরে নিকষ আধার আর মেঝে জুড়ে ধ্বংসস্তূপ। অবশিষ্ট নেই মুক্তিযুদ্ধের স্মারকও। পুড়িয়ে ফেলা হয়েছে স্মৃতিচিহ্ন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানালেন, স্থাপনাটি আবারও চালু করতে দীর্ঘমেয়াদে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার শুনবেন বিস্তারিত। 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এই ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না,
যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেআইবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। 7 দিনের দেশ গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান রিজভী আহমেদ। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফারবার কার্ড নিয়ে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর জাপা নিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো। এমন অবস্থায় অন্তত 15টি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের রিজার্ভেশন আছে। আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না, আমরা একটা আইডিওলজি নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে। এই জোটে 14 দলের সহযোগী কোনো দল থাকবে না বলে জানান তারা। জাতিটাকে তো এক করতে হবে, এক করা মানে বাকশাল করা না। মানে এখন 2-3টা ভাগ হয়ে বসে আছে। এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না। এইটা আমি আমার রাজনীতিটা এখানে, রাজনীতি বলবো না, চিন্তা ভাবনাটা এইখানে সীমিত। 2 নেতা অভিযোগ করেন, নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না। কেউ না কেউ, কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। আবার এই কথাও সত্য, যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো যে আমি নির্বাচনে বাধা দিচ্ছে? যারা নিবন্ধিত দল ছিল, আপনি যদি তাদেরকে ডিরেজিস্টার না করেন, আপনি তাদের টাকতে হবে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট। আমাদের পক্ষে যদি কিছু যায়, তখন কিছু দল আছে যারা বলবে যে ওনাদেরকে নিষিদ্ধ করেন, এই করেন, এই কন্ট্রোভার্সিতে তারা যেতে চাচ্ছে। তাদের অভিযোগ, একটি শক্তিশালী পক্ষ মবে উৎসাহ দিচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভোট নতুন জোটে যেতে পারে এমন শঙ্কায় জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট যেগুলো আছে সেগুলো জাতীয় পার্টির কাছে যাবে, সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে ভালো করতে পারে সেটা মনে করে এখন আমাকে নির্বাচন করতে দেবে না, তাহলে সবকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করে নেন।
সেটা তো নির্বাচন হবে না, এবং সে নির্বাচন আসলে সাস্টেইনেবল হবে না। এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, সেই মুহূর্তে তো সকলে না, কেউ দোষর বলছে, বিধায় একই শাস্তি হতে হবে। এর আগে যারা ছিলেন তারা তো এই কথাই বলছেন, তার আগে যারা আছেন তারা এই প্রক্রিয়া তো একই। সবকিছু ঠিক থাকলে সোমবারই ঘোষণা আসতে পারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের। এদিকে লাঙ্গল প্রতীক নিয়ে আদালতে এখনো চলছে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের লড়াই। সোহরাওয়ার্দী উদ্যান 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থান। এখানেই দেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর, যেটি 2015 সালের 25 মার্চ উদ্বোধন করা হয়েছিল। কিন্তু 5 আগস্টের পর উত্তেজিত জনতার রোষানলে এটি এখন রীতিমতো ধ্বংসস্তূপ। ধ্বংস করা হয়েছে জাদুঘরের সামনের টেরাকোটা, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর অবয়ব। জাদুঘরের ভেতরে যেখানে একসময় 144টি কাচের প্যানেলে আলোকচিত্র, মুক্তিযুদ্ধের পোস্টার ও সংবাদপত্রের কাটিং প্রদর্শিত হতো, সেখানে এখন শুধুই ধুলার আস্তরণ। চারপাশে তাকালে শুধুই ধ্বংসস্তূপ ও আগুনের ক্ষতচিহ্ন। অফিস কিংবা সিসি ক্যামেরা মনিটরিং রুমের কিছুই অক্ষত নেই। খোয়া গেছে জাদুঘরে সংরক্ষিত মুক্তিযোদ্ধাদের 4টি অস্ত্র। এমনকি 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের চিত্র, 25 মার্চ কালরাত্রির ইতিহাস কিংবা 16 ডিসেম্বরের বিজয়ের মুহূর্তের বিশাল ফ্রেমের ছবি সবই পরিত্যক্ত, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন অনেকে। ধ্বংসের মুখে পড়া এই স্বাধীনতা জাদুঘরকে আবারও স্বরূপে ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে থাকবে প্রযুক্তি ও আধুনিকতার মেলবন্ধন। লম্বা মেয়াদের পরিকল্পনা আছে যে জাদুঘরটাকে নতুন করে একটা কিউরেশন এবং ডিসপ্লে হবে। এই বিষয়ে যারা আসলে গবেষকরা আছেন বাংলাদেশের, তাদের কাছে আমরা মিউজিয়াম এক্সপ্লেইনার সিরিজ নামে আমরা একটা নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, এবং একটা আধুনিক জাদুঘরের যে ধরনের কিউরেশন লাগে সেভাবে আমরা খুব দ্রুতভাবে সাজাচ্ছি এবং উদ্বোধনও করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পার হলেও মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত এই স্থানটি এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, জানিয়ে বিচলিত অনেকেই। এদিকে গত বছর 5 আগস্ট বরগুনার মুক্তিযুদ্ধ জাদুঘরেও ভাঙচুর চালানো হয়। মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিত্তিক 3 শতাধিক আলোকচিত্র, বই, স্মরণিকা ও মুক্তিযোদ্ধাদের কাঠের তৈরি বন্দুক, পোশাক সহ অসংখ্য মূল্যবান সামগ্রী লুট হয়েছে। এই জিনিসগুলো যদি আমরা আগামী প্রজন্মের যারা আছেন তাদের কাছে বার্তাটা পৌঁছাইতে না পারি বা এই চিত্রগুলো তাদেরকে না দেখাতে পারি, তাহলে আমাদের ব্যর্থতা। এটা সংস্কার দরকার, এটা পুনরায় এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি আশা রাখবো এখানে জেলা প্রশাসন এটা সংস্কারের জন্য দায়িত্ব নেবে। এছাড়া মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি বহনকারী বরিশালের বৌদ্ধভূমিও এখন পরিত্যক্ত। কীর্তনখোলার তীরে রক্ষণাবেক্ষণের অভাবে বৌদ্ধভূমি কমপ্লেক্সের দেয়ালে আঁকা মুরালগুলোর চারপাশে জমেছে শ্যাওলা। 24-এর 5 আগস্ট বৌদ্ধভূমি কমপ্লেক্সের অনেক নিদর্শনও ভাঙচুর করা হয়েছে।